21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রায় দেন। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ রায় ঘোষণা করা হলো। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রোববার অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে সোমবার। জানা গেছে 24টি অধ্যায়ের সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা, অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল 10টার দিকে প্রথম দিনে কক্সবাজার নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি বারো আউলিয়া নামক জাহাজটি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য 3টি জাহাজ অনুমোদন পেলেও যাত্রী না পাওয়ায় অন্য 2টি জাহাজ বন্ধ রয়েছে। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হলো। জামিন নেওয়ার শর্তে গতকাল রাতে সাংবাদিক মুন্নি সাহাকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রথমে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেওয়া হয় মুন্নি সাহাকে। সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিন্টু রোডে তাদের হেফাজতে নেয়। শনিবার রাতে কারওয়ান বাজার এলাকায় তাকে দেখে প্রথমে স্থানীয়রা ঘিরে ধরে স্লোগান দেয়। পরে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। সবশেষে অসুস্থতাজনিত সমস্যার কারণে জামিন নেওয়ার শর্তে রাতেই তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল পশ্চিমবঙ্গের জে.এন. রায় হাসপাতাল। এবার একই পথে হাঁটল দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার একটি হাসপাতাল। রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে ত্রিপুরার আইএলএস হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগরতলায় আইএলএস হাসপাতালটি একটি মাল্টি সুপার স্পেশাল হাসপাতাল। শনিবার হাসপাতালটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে শনিবার রাত থেকেই চর্চা হচ্ছে অন্তর্জালে। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কবির সুমনও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আজ দুপুরে কবির সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সীমান্তের কাঁটাতার বেড়া থেকে ফেলানি যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন। শনিবার রাতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বী। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা হাইতির বড়দা। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়দা। জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিপিএল এর আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়। রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব 2025 শীর্ষক এক জমকালো অনুষ্ঠান। তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রাম উন্মোচিত হয়। বিপিএল এর নতুন মাস্কট ও থিম সং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা এবারের বিপিএল ঘিরে এমন আকর্ষণীয় আয়োজন সম্ভব হয়েছে।